আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছো সবার প্রতি শুভেচ্ছা থাকলো। আজকে তোমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো ইংরেজি গ্রামারের টেন্স। আই থিঙ্ক টেন্স ইজ ওয়ান কাইন্ড অফ মাদারবোর্ড অফ ইংলিশ গ্রামার। ইফ ইউ সলভ এনি গ্রামাটিক্যাল প্রবলেম, you have to realize, you have to know the tense. Without tense, you can't move 1 inch. পার্টিকুলারলি ইংলিশ গ্রামার। যেটা বলছিলাম যে টেন্স হলো এমন একটা জিনিস, তুমি ইংরেজির যেই কোনো সমস্যা সমাধান করতে যাও না কেন, তুমি যদি রাইট ফর্ম অফ ভার্বস করতে যাও, তুমি যদি কমপ্লিটিং সেন্টেন্স, তুমি যদি ভয়েস ন্যারেশন করতে যাও, টেন্স তোমাকে জানতেই হবে। টেন্স ছাড়া তুমি কোনো গ্রামার সমাধান করতে পারবে না। ইভেন স্পোকেনের ক্ষেত্রেও কিন্তু এটার অবদান কম নয়। আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন, ইংরেজদের মতো করেই কথা বলতে হবে, কিন্তু আমাদের সারাউন্ডিংয়ে যে পরিবেশটা, সেখানে কিন্তু ইংরেজ ভদ্রলোকেরা নাই। সুতরাং আমাদেরকে শুরু করতে হবে টেন্স দিয়া, এরপরে আমাদের ফ্লুয়েন্সি আসতে হবে ওদের মতো করে, দ্যাটস আউট অফ কোশ্চেন। কিন্তু শুরু কিন্তু এখান থেকে করতে হবে। এই জন্য সব দিকেই অবদান রাখতে পারে এই টেন্স। আমার আলোচনা এমনভাবে হবে অনেকটা বিগিনারদের জন্য, যাতে যে কোনো লেভেল এই টেন্স বুঝতে পারে। তো মূল আলোচনায় যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার যেই প্ল্যাটফর্ম থেকে তুমি ভিডিও দেখছো না কেন, লাইক শেয়ার কমেন্টস আশা করছি। ফেসবুক পেজ, ইউটিউব, যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশন বারে প্রেস দিয়ে দিবে, যাতে পরবর্তীতে আমার যে কোনো ভিডিও তুমি অনায়াসে পেয়ে যাও। যেটা বলছিলাম, টেন্স আলোচনার পূর্বে একটু বলে রাখি, ইংরেজি এবং বাংলা এই দুটো বাক্য গঠনের একটা বেসিক পার্থক্য রয়েছে। আমরা বাঙালিরা যখন কথা বলি বা বাক্য ব্যবহার করি, ভার্বটাকে আমরা সবার শেষে রাখি, কিন্তু ইংরেজেরা ভার্বটাকে কিন্তু শেষে রাখে না, তারা মাঝখানে রাখতে চেষ্টা করে বা মাঝখানেই থাকে। যেমন খুব সহজ করে যদি বলি, আমরা ভাত খাই, খাইটা কিন্তু ভার্ব, কাজ, ক্রিয়া, যেভাবেই বলি না কেন, এটা কিন্তু আমরা কোথায় রাখলাম? শেষে। তো এই বাক্যটা ইংরেজেরা কিভাবে বলে? উই ইট রাইস। আমরা ভাত খাই, কি ওরা বলে উই ইট রাইস। তাহলে খাওয়াটাকে তারা মাঝখানে ঢুকিয়ে দিল। এই বেসিক পার্থক্য কিন্তু প্রথমে জানতে হবে, না হলে কিন্তু বাক্য গঠন সম্ভব নয়। আচ্ছা, যেটা বলছিলাম, টেন্সের মূল আলোচনায় যাচ্ছি আমরা। তবে ভিডিওটা একটু লেংথি হতে পারে, ধৈর্য সহকারে যদি দেখো পুরোটা, তোমার কাজে লাগবে। টেন্স প্রধানত 3 প্রকার, আমরা সবাই জানি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটাকে 3 ভাগে ভাগ করা যায়: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা শুধুমাত্র আজকে প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করব। পৃথিবীতে যত বাক্য আছে তার অনেকটা জুড়ে বাক্যের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অবদান বেশি। পার্টিকুলারলি স্পোকেনের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্সগুলোরও অবদান আছে, তবে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অবদান অত্যন্ত বেশি। যেটা বলছিলাম, তাহলে টেন্স প্রধানত 3 প্রকার, প্রত্যেকটাকে 4 ভাগে ভাগ করা যায়, তাহলে 3 4 12। আমরা 12 প্রকারের মধ্যে আজকে শুধুমাত্র একটা নিয়ে আলোচনা করব, প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট বলতে আমরা কি বুঝবো? এনি ওয়ার্কস হ্যাপেন্স ইন প্রেজেন্ট টাইম, habitual truth, universal truth, and any statementable sentence, অর্থাৎ তথ্যমূলক বাক্য বা অ্যাসার্টিভ বাক্য বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সহজ করে বলতে গেলে
বর্তমানে কোনো কাজ হয় চিরন্তন সত্য, অভ্যাসজনিত কাজ এবং বিবৃতিমূলক বাক্য বা তথ্য উপস্থাপনমূলক বাক্য বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এটার স্ট্রাকচারটা কিভাবে হবে? খুব সহজ করে, সাবজেক্টের পরে মেইন ভার্ব বসে যাবে। সিম্পল, সাবজেক্টের পরে মেইন ভার্ব বসে যাবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হবে। এখন প্রশ্ন হলো, কোন কোন ভার্বের ক্ষেত্রে এস যোগ হবে, কোন কোন ভার্বের ক্ষেত্রে ইএস যোগ হবে? সাধারণত যে সকল ভার্ব এর শেষে এস, এসএইচ, সিএইচ ও এক্স রয়েছে, এগুলোর ক্ষেত্রে ভার্বের শেষে ইএস যোগ হবে। আর বাকি যে সকল ভার্বগুলোর ক্ষেত্রে এই সকল অক্ষরগুলো থাকবে না, এগুলোর ক্ষেত্রে এস যোগ হবে। খুব সিম্পল। এখানে একটা কথা বলে রাখি, আমরা অনেকেই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এভাবে শিখে থাকি। নো, এভাবে নয়। পৃথিবীতে যা কিছু তুমি জানবে, একটু বড় করে জানবে। শর্টকাট মেথড কিন্তু তোমাকে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে পারে না। যেমন, খুব ছোট্ট করে যদি বলি, আমরা একটা অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে আমরা স্কুলের নামে, কলেজের নামে আমরা গভট লিখি। নো, গভর্নমেন্ট লিখতে হবে। অর্থাৎ শর্টকাট লেখাটা যে ভালো না, এটা বোঝার জন্য বলছি। শর্টকাট মেথড আসলে ভালো না। এই জন্য সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, নো, এভাবে নয়। বরং এভাবে সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস অথবা ইয়ের যোগ হবে। এখন বাক্যে আসি একটু, ব্যবহারিক দিকে আসি একটু, যে আমার বাবা নিয়মিত মসজিদে যান। এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হলো আমার বাবা। খুব সহজ করে আমরা আলোচনা করছি। সাবজেক্ট হলো আমার বাবা, তাহলে প্রথমে মাই ফাদার, এরপরে মেইন ভার্ব কি? গো। যেহেতু মাই ফাদার এখানে তৃতীয় ব্যক্তি একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে গো না হয় গোজ। এখানে কিন্তু ভার্বের শেষে ও আছে, তাহলে কি হবে? গোজ। ইয়েস, গোজ। মাই ফাদার গোজ টু মস্কো রেগুলারলি। হয়ে গেল। এরপরে আরেকটা বাক্য আমরা এরকম হতে পারে, চাঁদ রাতে আলো দেয়। যেটা বলছিলাম, কোনো সাধারণ তথ্য উপস্থাপনমূলক বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়ে। এখানে কথা হলো, এখানে তো কোনো ভার্ব নাই। হ্যাঁ আছে, কিন্তু কিরকম? দেয়, এটা কিন্তু একটা ভার্ব। তাহলে বাক্যটা কিরকম হতে পারে? দ্য মুন গিভস লাইট অ্যাট নাইট। পৃথিবীতে যে সকল জিনিসগুলো একটা করে আছে, তার পূর্বে কিন্তু আমরা দা অথবা দি বসাবো। দা অথবা দি দুটো কেন হলো, আরেকটা ভিডিওর মধ্যে আলোচনা করব কোন কোন ক্ষেত্রে দা হয়, কোন কোন ক্ষেত্রে দি হয়। এখন আমরা যে কোনো একটা চালিয়ে দিচ্ছি। দ্য মুন গিভস লাইট অ্যাট নাইট। আরেকটা বাক্য হতে পারে, আকাশ নীল। এখন কথা হলো, এটাও কি প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়ে? হ্যাঁ। সাধারণ তথ্য উপস্থাপন, আমি কিছুটা মনস্তাত্ত্বিক বিষয়কে টেনে এনে আলোচনা করার চেষ্টা করছি। সাধারণ তথ্য উপস্থাপন বুঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট, এই কথাটা আমি যদি ডেফিনেশনের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে পৃথিবীর অনেক বাক্য স্ট্রাকচারজনিত সমস্যায় না থেকে এখানে চলে আসবে। যে আকাশ নীল, দ্য স্কাই ইজ ব্লু। এখানে ইজটাকে আমরা মেইন ভার্বের আচরণ করালাম। দ্য স্কাই ইজ ব্লু। ইজ কখনো কখনো অক্সিলারি ভার্ব হয়, আমরা জানি বি ভার্ব হয়। এখানে ইজটাকে আমরা মেইন ভার্বে বসিয়ে দিলাম, সাবজেক্টের পরে ইজ, মেইন ভার্ব। দ্য স্কাই ইজ ব্লু। এরপরে একটা বাক্য হতে পারে, আমার বন্ধু চিঠি লিখে। কে চিঠি লিখে? আমার বন্ধু।
তাহলে সাবজেক্ট হলো মাই ফ্রেন্ড রাইটস এ লেটার। এখন কথা হলো, আমার বন্ধু একটি চিঠি লিখে আমি কিন্তু বলি নাই, কিন্তু ইংরেজিতে একটি অর্থাৎ এ লেটার আমরা বলবো। তার কারণ ইংরেজদের বাক্য গঠনের প্যাটার্নের ক্ষেত্রে তারা এ বলে, অর্থাৎ যে সকল বিষয়গুলো সাধারণত একটি করেই লেখা হয় সেখানে এ তারা ইউজ করে। এই জন্য মাই ফ্রেন্ড রাইটস এ লেটার হয়ে গেল। এরপর একটা বাক্য হতে পারে, আমার মা প্রতিদিন কোরআন পাঠ করেন। কে করেন? আমার মা। মাই মাদার রিডস হলি কোরআন। হলি কোরআন। এখন বাংলায় কিন্তু পবিত্র কোরআন, পবিত্র শব্দটা ইউজ না করলেও যেহেতু কোরআন অনেক সম্মানের, এই জন্য আমরা হলি শব্দটা বসাবো। হলি শব্দটা হলো পবিত্র। তাহলে মাই মাদার রিডস হলি কোরআন রেগুলারলি। ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আশা করছি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভালোভাবে বুঝতে পারছো। ধারাবাহিকভাবে আমরা টেন্সটা আলোচনা করব ইনশাল্লাহ। টেন্সটা আলোচনা করার ফাঁকে ফাঁকে অথবা শেষে আমরা ইংরেজি গ্রামারের অন্য সব বিষয়গুলো অ্যাজ ওয়েল এজ আমরা স্পোকেন নিয়েও আলোচনা করব। আশা করছি তোমরা উপকার পাবে। সবসময় আমার সাথে থাকবার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।